সো 2025-এর প্রথম ডার্বি আর খুব বেশি দূরে নেই। তার আগে যা হয় আর কি, ডার্বির তাপ উত্তাপ, হুঙ্কার, বিভিন্ন রকম আপডেট, চোট আঘাত, সব কিছুরই কিন্তু মিশ্রণ রয়েছে এই ডার্বিতেও। কিন্তু একটা কোথাও বাঙালির মধ্যে ডিস্টেন্স রয়েছে যে এইবারের ডার্বিটা বাংলাতে হচ্ছে না বা কলকাতাতে হচ্ছে না। অনেক দিন পর বাংলার বাইরে ডার্বি দেখতে চলেছি। গুয়াহাটিতে ডার্বি হবে, কিন্তু হ্যাঁ, নিশ্চিতভাবেই খুব দূরে নয়, ইজিলি ট্রাভেল করা যাবে। এবং অবশ্যই যারা ট্রাভেলিং ফ্যান্স তাদের জন্য একদিক থেকে ভালো যে আবারও একটা ট্রাভেলিং ডে। কিন্তু কলকাতাতে হলে বা কলকাতাতে না হলেও যদি শিলিগুড়িতেও হতো, তাহলে কোথাও বাংলার সাথে যে কানেকশনটা সেটা আমার মনে হয় যে অনেক বেশি করে ডার্বি থাকতো। বাট স্টিল ডার্বি যে প্রান্তেই হোক না কেন, এমনকি যদি কোনোদিন দেশের বাইরেও ডার্বি হয়, ডার্বির মাহাতো ডার্বিতেই থাকবে। তো বেশ কিছু আপডেটস অবশ্যই রয়েছে এই ডার্বির আগে। বেশ কিছু প্লেয়ারের অ্যাভেলেবিলিটি, আনঅ্যাভেলেবিলিটি, নতুন প্লেয়ার পাওয়া না পাওয়া ইস্টবেঙ্গলের বা মোহনবাগানের এই মুহূর্তে চোট আঘাতের কী কী ব্যাপার রয়েছে। কারণ ফেভারিট হিসাবে ডার্বিতে নামা এবং তার আগে বেশ কিছু কনসার্নিং পার্ট অবশ্যই মোহনবাগানে রয়েছে। ইস্টবেঙ্গল পুরোপুরি পিছিয়ে স্টার্ট করবে, কিন্তু ইস্টবেঙ্গল কোচ তিনি আপাতত যা সব হুঙ্কার শুরু করেছেন, সেখানে দেখা যাক ডার্বির পর কিন্তু অনেক ধরনের কনসিকুয়েন্সেস উঠে আসবে রেজাল্টের উপর ভিত্তি করে। প্রথম যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে নতুন প্লেয়ার রিচার্ড সেলিসকে নিয়ে। এই প্লেয়ার সরাসরি ডার্বিতে নামতে চলেছে, সরাসরি গুয়াহাটি পৌঁছচ্ছে এবং সেখানে ডার্বিতে বেঞ্চে থাকবে। এবার এই ধরনের চমক কিন্তু ডার্বিতে ইস্টবেঙ্গলের তরফ থেকে থাকে, কোনোবারই ক্লিক করেনি রিসেন্ট টাইমে, কিন্তু এই চমকটা থাকে। সেটা এর আগে জেক জার্ভিস হোক বা এই সিজনের শুরুতে সম্ভবত ক্লেটন সিলভা হোক, যেই হোক না কেন, ডার্বিতে একদম সরাসরি সেই প্লেয়ারকে নিয়ে আসা, তার আগে কোনো রকম ট্রেনিং সেশনে না থাকে, এই থাকা সেই থাকা, এই জিনিসগুলো কিন্তু হয়। এবার ন্যাচারালি এইটা এইবারেও হচ্ছে। তো এটা থেকে যদি ইস্টবেঙ্গল ফায়দা তুলতে পারে তাহলে ভালো কথা। কিন্তু একটা প্লেয়ার যে পুরো সিস্টেমের সাথে নেই, সেট আপে নেই, প্লেয়ারদেরকে চেনে না, কোচের ফরমেশন স্ট্র্যাটেজি কিচ্ছু জানে না, তার পক্ষে মানিয়ে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়। আবার এটাও ঠিক কথা যে খেলাটা আলটিমেট ফুটবল, যার পায়ে স্কিল রয়েছে, কোয়ালিটি রয়েছে, যে ফুটবলটা খুব ভালো করে জানে খেলতে, যার মধ্যে সেই প্রফেশনালিজম রয়েছে, সে যে কোনো মুহূর্তে যে কোনো টিমের হয়ে মাঠে নামলে তার কোয়ালিটি সে শো করতে পারে এবং সেখান থেকে টিম সাকসেস পেতে পারে। আমরা ওয়ার্ল্ড ফুটবলে এরকম অনেক সময় দেখেছি যে হঠাৎ করে ফ্রম নো হোয়ার একটা প্লেয়ার মাঠে নেমে ফুল ফুটিয়ে দিয়ে চলে গেল। কখনও সে হয়তো সেটআপের মধ্যে ছিল কিন্তু কিছু সময় বিচ্ছিন্ন ছিল, আবার হয়তো সে সেটআপে নতুন। তো দেখা যাক এই ইস্টবেঙ্গলের এইবারের আবারও সেই একই পুরনো চমক রিচার্ড সেলিসের ক্ষেত্রে খাটে কিনা, নাকি সেই পুরনো স্টোরি আবারও রিপিট হয়। কিন্তু অবশ্যই অস্কার ব্রুজো তিনি প্রেস কনফারেন্সে বেশ কিছু মন্তব্য করেছেন, যার মধ্যে যেটা মেন বিষয়, রেফারিং নিয়ে যা কিছু করেছেন সেটা নিয়ে আমি ঢুকতে চাইছি না। কারণ ইন রিসেন্ট টাইমসে রেফারিং নিয়ে কোথাও ইস্টবেঙ্গল কোচেদের মন্তব্যগুলো একটা প্যাটার্নে থাকছে, সেটা ঠিক আছে। আর যদি অন্য পারপাসে দেখি যে কোথাও টিমকে উজ্জীবিত করার জন্য তিনি কি বলছেন, তিনি এটাই যে মোহনবাগান অবভিয়াসলি ভালো খেলবে, ঠিক কথাই, কিন্তু ইস্টবেঙ্গলও পিছিয়ে নেই, ইস্টবেঙ্গলও দেখে ছাড়বে মাঠের মধ্যে। এটা প্লেয়ারদেরকে তো ডেফিনেটলি মোটিভেট করবে, উজ্জীবিত করবে, কিন্তু তার পাশাপাশি তিনি যখন অন্য বিষয়কে তুলে ধরছেন, সেটা আবারও কিন্তু প্লেয়ারদেরকে কিছুটা মনোবলের দিক থেকে পিছিয়ে দেবে। এর আগে এই বিষয়টি নিয়ে কথা বলেছি, সেটা যে কোনো টিমের কোচ হতে পারে, শুধুমাত্র যে ইস্টবেঙ্গল বা অন্য কোনো টিম তা নয়, সারা পৃথিবীতে যে কোনো টিমের কোচ যদি এসে কোথাও রেফারির ভুলের জন্য আমি সাফার করলাম এটা যদি বলে দেন, বা রেফারির ভুলের জন্য ওই টিমটা সাকসেস পাচ্ছে এটা যদি বলে দেন, এই ক্ষেত্রে কী হয়, প্লেয়ারদের ওপরেই চাপ বাড়ে। সামহাও প্লেয়াররা বুঝতে পারে যে আমরা তো সবই ঠিক করছি, রেফারিরা অ্যাকচুয়ালি আমাদেরকে হারিয়ে দিচ্ছে বা রেফারিরাই অন্যদের জিতিয়ে দিচ্ছে, এখানে আমাদের এক্সট্রা করার কিছু নেই। এটা কোথাও একটু হলেও নেগেটিভ ফিডব্যাক প্লেয়ারদের মধ্যে তৈরি করে দেয় বা একটা নেগেটিভ মেন্টালিটি তৈরি করে দেয়। সেটা ডেফিনেটলি কোনো টিমের কোচই করতে চান না। সেই কারণে এই ধরনের কথা বলার পাশাপাশি তিনি মোটিভেট করা বা উজ্জীবিত করার জন্য কথা বলেছেন এবং সেটা ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে হেল্প করতে পারে। আর দেখো, অনেক সময় কি হয় যে আন্ডারডগ হয়ে নাবা বা পিছিয়ে থেকে নাবা বা কোথাও একটা দেওয়ালে পিঠ থেকে গিয়ে নাবার পরে অনেক সময় পারফরমেন্স ডিফারেন্ট হয়। আমরা রিসেন্ট টাইমেই দেখলাম যে ইতালি যে সুপার কাপ, অনেকদিন পর সানসিরো থেকে সরে এসে সেই মিলান ডার্বি হচ্ছিল সৌদি আরবে। এবার ফুটবলটা পুরোটাই এই অয়েল কান্ট্রি বেসড হয়ে গেছে, কারণ টাকাটা অ্যাকচুয়ালি এখান থেকে ফ্লাই করছে ইউরোপে। তো সেই কারণে সানসিরোর মতো জায়গাতে আমরা ডার্বি দেখলাম না। মি বিং মিলান সাপোর্টার, আমি ফ্যান বয় ঠিক না, বাট আমি মিলানকে সাপোর্ট করি, মানে এসি মিলানকে সাপোর্ট করি। তো সেখানে দেখলাম যে মিলান কোথাও আন্ডারডগ হয়ে নেমেছিল, ইন্টার 2-0 আপ ছিল,
তো সেখান থেকে দাঁড়িয়ে মিলান কিন্তু কামব্যাক করেছিল। সো ডেফিনেটলি আন্ডারডগ হয়ে নামা মানেই যে সবসময় তুমি একদম হেরেই মাঠে নামছো এরকম না, ফেভারিট যারা রয়েছে তাদেরকেও হারানো যায়। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন পুরোপুরি ডিফারেন্ট। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, একটা ডার্বির সাথে এক্সাম্পল দিলাম। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটা পসিবল হতে পারে, কিন্তু যে জায়গা থেকে ইস্টবেঙ্গল কোথাও ঘুরে দাঁড়াচ্ছিল সেখান থেকে আপাতত যেসব মানে হিট ওয়েভগুলো লেগেছে, যে ধাক্কাগুলো ইস্টবেঙ্গল পেয়েছে, সেখান থেকে ফিরে এসে মোহনবাগানের এই বর্তমান যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটাকে বিট করতে গেলে যে ধরনের স্ট্র্যাটেজি, প্ল্যানিং বা প্লেয়ার্স লাগে, সেটাই মুহূর্তে কি ইস্টবেঙ্গলের রয়েছে, দ্যাটস আ বিগ কোশ্চেন রাইট নাও। তো সেটাই হবে ডার্বির মেন টকিং পয়েন্ট। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি দিয়ে কেউ একটা ম্যাচ বার করে দিল, দ্যাটস ডিফারেন্ট। খুব কম হয় যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিতে একটা প্লেয়ার ডার্বি খেলে বেরিয়ে গেল। ডার্বি ইজ অলওয়েজ আ টিম গেম। 11 জনের কমপ্লিট যে ফোর্সটা, সেটা গিয়ে ডার্বি রেজাল্টটা তৈরি করে। তো ডেফিনেটলি এখানে ইস্টবেঙ্গল কোচ তিনি চাইবেন যে একটা কোথাও উলাট পুরাণ করে দিতে। মোহনবাগান আপাতত হট ফেভারিট, লিগ টেবিলের টপ পজিশনে বসে রয়েছে। পরের যে টিমগুলো রয়েছে তাদের সাথে ডিফারেন্সটা আস্তে আস্তে বাড়ছে। কালকে গোয়া প্রায় মানে 4 পয়েন্টের গ্যাপটা হতেও সেটা হলো না। তো এই যে একটা কোথাও ডিফারেন্স বেড়ে যাওয়া, এটা যেমন মোহনবাগানকে মনোবল দেবে, ঠিক একইভাবে ইস্টবেঙ্গলও চাইবে যে এই আন্ডারডগ সিচুয়েশন থেকে, 11 নম্বর সিচুয়েশন থেকেও যে 1 নম্বর পজিশনের টিমকে হারানো যায় সেটা করে দেখাতে হবে কি না, সেটা তো 11 তারিখ 7:30 থেকে আমরা বুঝতে পারবো গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। আর যদি প্লেয়ার অ্যাভেলেবেল বা আনঅ্যাভেলেবেলের কথা বলি, তাহলে অবশ্যই আনোয়ার আলী এখনও অবধি হি ইজ নট শিওর কি ম্যাচটা খেলতে পারবে বলে, বিকজ আগের ম্যাচটাতে যেটা মুম্বাই সিটি এফসির বক্সের মধ্যেও টার্ন করতে গিয়ে পায়ে লেগেছিল এবং তারপর ওকে হুইল চেয়ারে মাঠে ছাড়তে হয়। তো আনোয়ার আলীকে ছাড়া যদি ডার্বিতে ইস্টবেঙ্গল নামে তাহলে কিছুটা ব্যাকফুটে থাকবে। আবার এটাও ঠিক কথা, এখানে হয়তো অনেকেই কমেন্ট করবে যে আগের ডার্বিতে কি গোলটা ভুলে গেলে, আনোয়ারের পায়ের তলা দিয়েই তো জেমি ম্যাকলারেনের সেই গোলটা হয়েছিল, এবং সেই গোলটা ভোলার মতো নয় মোহনবাগান ফ্যান্সদের কাছে, কারণ এই আনোয়ার আলীকে নিয়ে আউট অফ দ্য ফিল্ড কী হয়েছিল আমরা সবাই জানি, কতভাবে ফাইটটা চলেছে আমরা সবাই জানি। তো সেই গোলটা যতটা জেমি ম্যাকলারেনের জন্য, যতটা মোহনবাগানের এই আইএসএল রানের জন্য বা ডার্বির জন্য সেই দিনকে ইম্পর্ট্যান্ট ছিল, আই থিঙ্ক তার থেকে 100 টাইমস মোর ইম্পর্ট্যান্ট ছিল ফর দ্য মোহনবাগান ফ্যান্স। বিকজ তারা যেটা সাফার করেছে সেই জায়গাটাকে কোথাও মনে হয়েছিল যে এই একটা গোল এসে পূরণ করে দিল। তো কোথাও আনোয়ার আলী থাকা না থাকা যে বিরাট গ্যাপ হবে তা না, বাট স্টিল এই যে ইস্টবেঙ্গলের আপাতত সিচুয়েশন রয়েছে, বিশেষ করে হিজাজি মেহের এবং হেক্টর ইউসের যে ডিফেন্সিভ পেয়ারটা নড়বড়ে এবং তাদেরকে দিয়ে জোর করে হাইলাইন খেলাতে গিয়ে ভুল করে দেওয়া, এখানে আনোয়ার আলী না থাকাটা একটা ফ্যাক্টর। তো সেই জায়গাতে অবশ্যই অস্কার ব্রুজো তিনি চাইছেন যে আগামীকাল যেটা লাস্ট ট্রেনিং সেশন হবে সেখানে ফাইনাল ডিসিশন নিতে, যে ওয়েদার টু প্লে হিম অর নট। এবং যদি তিনি মনে করেন যে ওকে বেঞ্চেও স্টার্ট করানো যাবে তাহলে তিনি সেটাও করতে পারেন, এবং সেখানে হয়তো কিছুটা বাকি প্লেয়াররা মোটিভেটেড থাকবে যে চলো আনোয়ার আলী রয়েছে, সিচুয়েশন একটু মানে ড্রপ করলে কোথাও আনোয়ার আলীর মতো একটা ইনক্লুশন টিমের মধ্যে আসবে এবং সেটা কোথাও চেঞ্জ করতে পারে টিমের সিচুয়েশনকে। বাকি যা কিছু অবস্থা রয়েছে সেখান থেকে খুব বেশি প্লেয়ার থাকা না থাকার কোনো রকম সম্ভাবনা বা মানে কোনো রকম উল্টো ভাবনা বা নেগেটিভ থিঙ্কিং ইস্টবেঙ্গল সমর্থকদের থাকার কথা নেই। বাকি সমস্ত প্লেয়ারই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে, কার্ড সমস্যার জন্যও কেউ মাঠের বাইরে নেই। এবং যেটা আগেই বললাম যে রিচার্ড সেলিস নতুন বিদেশি প্লেয়ার, তাকেও ইস্টবেঙ্গল সমর্থকরা এই ম্যাচে পাচ্ছে, বেঞ্চে পাচ্ছে। দেখা যাক কী হয়। নাও নেক্সট পার্ট অবশ্যই মোহনবাগানের বিষয়ে ঢুকবো। মোহনবাগানের ব্যাপারে ঢুকতে গেলে প্রথম যে বিষয়টা বলতে হয় যে একটা ছোট্ট করে ব্লো, আই ওয়ান্ট সে দিস ইজ আ বিগ ব্লো, ডেফিনেটলি বলবো না, কারণ মোহনবাগানের মিডফিল্ডে স্ট্রেংথ রয়েছে। বিগ ব্লো ডেফিনেটলি বলা যাবে না, দিস ইজ আ সিম্পল ব্লো যে অনিরুদ্ধ থাপাকে এই ম্যাচে হয়তো পাওয়া যাচ্ছে না। অনিরুদ্ধ থাপা আজকেরও ট্রেনিং সেশন মিস করেছে বা তাকে ট্রেনিং করানো হয়নি। কালকে তার একটা চোট লাগে এবং সেটা নিয়ে হোসে মুলিনা তিনি রিস্ক নেবেন না, কারণ ডার্বিতে যাই হয়ে যাক না কেন তার কাছে লিগটা হচ্ছে মেন ব্যাপার। কারো কাছে ডার্বি ফ্যাক্টর হতে পারে, বাট হোসে মুলিনার কাছে লিগ হচ্ছে মেন ব্যাপার, বিকজ তিনি লিগটা ধরে রাখতে চান, তিনি চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে চান, এটা হচ্ছে মেন টার্গেট। তো সেই জায়গা থেকে অনিরুদ্ধ থাপা যদি একটা ম্যাচ মিসও করে তাহলে সামনের আরও 10টা ম্যাচে অনিরুদ্ধ থাপাকে লাগবে, দ্যাটস দ্য বিগ থিং। তো সেই জায়গাতে দাঁড়িয়ে অনিরুদ্ধ থাপাকে নিয়ে যখন রিস্কটা নেওয়া হবে না, আমরা এটা ধরে নিতে পারি যে হয়তো ডার্বিতে অনিরুদ্ধ থাপা থাকছে না। তবে এখনও অবধি পুরোপুরি আউট, একদমই টিম থেকে আউট হয়ে যাচ্ছে এই সিচুয়েশন আসেনি, বাট হ্যাঁ ধরে নাও যে 90% চান্স রয়েছে অনিরুদ্ধ থাপা ডার্বি থেকে আউট।
তো সেই জায়গাতে প্লেয়ার তো ডেফিনেটলি রয়েছে। অভিষেক সূর্যবংশী রয়েছে যে ওখানে হোল্ড করতে পারে। আর যদি ফার্স্ট ইলেভেনে গ্রেগ স্টুয়ার্ট ফিরে আসে, দেন ডেফিনেটলি আমরা বলতে পারি যে শাহাল আব্দুল সামাদ, তাকেও আমরা কোথাও গ্রেগ স্টুয়ার্টের পার্টনার হিসেবে দেখতে পারি, যেহেতু দুজনকে কিন্তু কভার করতে পারবে। তো সেটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে। আবার এমনও হতে পারে যে দীপক টাংরিকে নিয়ে আসা হলো এবং আপুইয়াকে কিছুটা সামনের দিকে রাখা হলো। দীপক অনেকটা ডিফেন্সিভ ব্লকারে খেলবে, আপুইয়া যেটা অনিরুদ্ধ থাপার রোল হয় সেই রোলটা নেবে, বিকজ আপুইয়া সেই ক্যাপাবিলিটি রয়েছে, সেই কোয়ালিটি রয়েছে। আর যদি প্লেয়ার ফিরে আসার কথা বলি, তাহলে ডেফিনেটলি পেত্রাতস ট্রেনিং করছে, ফিরছে। গ্রেগ স্টুয়ার্ট তো এই মুহূর্তে ফিট টু প্লে ফ্রম দ্য ফার্স্ট মিনিট। হয়তো পেত্রাতস এক্ষেত্রে বেঞ্চে থাকতে পারে, কিন্তু একটা বড় জায়গা তৈরি হবে যে সেন্টার ফরওয়ার্ডে কী হবে, কাকে স্ট্রাইকার পজিশনে মলিনা শুরু করাবেন। কারণ ম্যাকলারেন তার সাথে গ্রেগ স্টুয়ার্টের যে কম্বিনেশন, সেটা প্রতি ম্যাচে জমেছে। এর আগে যখনই এই দুজন প্লেয়ার খেলেছে, একে অপরকে ভীষণভাবে তারা নিজেদের মধ্যে কম্বাইন করে খেলেছে। আবার এটাও ঠিক কথা যে রিসেন্ট টাইমে জেসন কামিংস যে ডেডিকেশনটা দেখিয়েছে, জেসন কামিংস যে প্রেসারটা অপোনেন্টের ডিফেন্সের ওপর শো করেছে, এবং জেসন কামিংস যেভাবে নিচের দিকে নেমে এসে বল হোল্ড করেছে, এটাও কোথাও কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। যে সেই ক্ষেত্রে হয়তো গ্রেগ স্টুয়ার্টকে সবসময় মাঝমাঠে বিল্ড আপের কাজটা করতে হবে না, কিছুটা ফ্রি রোল পাবে, কিছুটা কামিংস সেখানে নেমে আসবে, কিছুটা গ্রেগ স্টুয়ার্ট গিয়ে সেকেন্ড স্ট্রাইকার বা ফলস নাইনের রোলটা অবধি নেবে, এরকমটা হতে পারে। এবং কামিংসের ক্ষেত্রে লাস্ট কিছু ম্যাচে দেখা গেছে কখনও মাঝমাঠের দিকে ডিপ করেছে, কখনও উইং দিয়ে সুইচ করেছে, এবং কোথাও একটা ক্রিয়েটিভিটি রোল নিয়েছে। ফিনিশিং নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। সো এটাও একটা ফ্যাক্টর যে স্ট্রাইকার পজিশনে কে থাকবে। অবশ্যই বাকি যে পেছনের দিকটা মানে ডিফেন্সের জায়গাটা, সেটা নিয়ে তো ভাবার কোনো জায়গা নেই, বিকজ সেখানে আলবার্তো রড্রিগেজ অ্যান্ড টম অলরেড দে আর প্লেয়িং ট্রিমেন্ডাস। কোথাও তাদের জুটি এই মুহূর্তে মোহনবাগান ডিফেন্সকে নিশ্চয় দিচ্ছেন। দ্যাটস ওয়াই গোটা লিগের মধ্যে অলমোস্ট 13টা টিমই প্রায় সমান সমান ম্যাচ খেলে নিয়েছে, 13-14 করে প্রায় সবার ম্যাচ হয়ে গেছে, এবং সেখানে সব থেকে গোল কাম কনসিড করা টিমের নাম কিন্তু মোহনবাগান। তো এটাও একটা ফ্যাক্টর যে ডিফেন্সের ক্ষেত্রে মোহনবাগান স্টেবল রয়েছে, খুব বড় প্রবলেম নেই, বদলের কোনো রকম প্রয়োজন নেই। তো সেই জায়গাটা ইন্ট্যাক্ট থাকছে। বাকি দুটো সাইড ব্যাকও ঠিকঠাক রয়েছে, ফর্ম রয়েছে, পারফরমেন্সও ঠিকঠাক রয়েছে। বাট ডার্বি কী হয়, ডার্বি একটা অন্য আঙ্গিকে খেলা হয় এবং সেখানে প্রচুর প্লেয়ারের ওপর ফোকাস থাকবে। মোহনবাগান এই মুহূর্তে স্টেবল, মোহনবাগান এই মুহূর্তে পুরোপুরি সলিড রয়েছে। মলিনা অবশ্যই ডার্বি থেকে 3 পয়েন্ট কালেকশনের রাস্তাতেই হাঁটবেন, তবে অবশ্যই আবার বলছি তিনি খুব বড় রিস্ক নিতে চাইবেন না, যে আস্তে আস্তে যখন লিগটা এবার শেষের পার্টের দিকে ঢুকে গেছে, বিকজ 14টা ম্যাচ খেলা হয়ে গেছে, মানে 10টা ম্যাচ পড়ে রয়েছে, সেই জায়গাতে খুব বড় রিস্ক নিয়ে নেবেন না একটা ডার্বি জেতার জন্য। কারণ তার মেন টার্গেট আবার বলছি 50 পয়েন্টসে গিয়ে রিচ করা। অলরেডি 32 পয়েন্টস আর দেয়ার, সো আর 18 পয়েন্ট, সেটাতে কোথাও হয়তো লিগটা সিল হয়ে যেতে পারে, সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী ম্যাক্সিমাম 5টা ম্যাচ আমার মনে হয় তার মধ্যে কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে মোহনবাগান ঠিক লিগ জেতা থেকে আর কতটা দূরে রয়েছে। কারণ যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটাকে মেনটেন করতে করতে আর 4-5টা ম্যাচ এগিয়ে গেলে কিন্তু বাকিদের সাথে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা আমার মনে হয় একটু বাড়বে, বই কমবে না। তো সেটাই কোথাও মলিনার আপাতত টার্গেট রয়েছে, এবং সেখানে যতটুকু মনে হচ্ছে তিনি ডার্বিতে খুব বড় রিস্ক তো নেবেন না, জেতার জন্য যতটুকু করার প্রয়োজন তিনি ততটুকুই করবেন। খুব ডেসপারেট ওয়েতে তিনি এই ডার্বিকে অ্যাপ্রোচ করবেন বলে আপাতত মনে হচ্ছে না। তার কাছে মেন টার্গেট, বা আপাতত মোহনবাগান জনতার কাছেও মেন টার্গেট হচ্ছে লিগ চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, সেই দিকে আপাতত টিম এগিয়ে যাচ্ছে। ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট, কারণ টপ 6 যখন একটু দূরত্বে চলে যাচ্ছে, একটু ধরতে সময় লাগছে বা টাফ হয়ে যাচ্ছে, তখন সেখানে ডার্বি জয়টা একটা বিরাট বড় মোমেন্টাম হতে পারে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। সেটা হয়তো ইস্টবেঙ্গল টিম প্লেয়াররা তারা হয়তো গিফট করতে চাইবে ফ্যানেদেরকে। তো দুটো টিমের কাছে ডার্বি দুরকমভাবে ধরা দিচ্ছে, বা গোটা লিগটা দুরকমভাবে ধরা দিচ্ছে। কীভাবে এনজয় করছো বিং মোহনবাগান ফ্যান্স অর ইস্টবেঙ্গল ফ্যান্স, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।